দুদক শেখ হাসিনার যে পৈতৃক সম্পত্তি স্বর্ণালংকার, হ্যাঁ, এগুলো তারা প্রদর্শন করেছে তার লকার ভেঙে তার বিনা অনুমতিতে। আইনের দৃষ্টিতে এটা কতটুকু সঙ্গত? দেখেন, আমি একটা পত্রিকা দেখাই, দেখেন এই পত্রিকাটির নাম হচ্ছে দৈনিক বাংলা, এবং আরো একটি পত্রিকা এসছে ইত্তেফাক। এটা হচ্ছে 1981 সালের 30 অক্টোবর। এই পত্রিকাটিতে লিখছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সরকার যখন ক্ষমতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখেন তো ছবিটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখেন, এই ছবিটা হচ্ছে দৈনিক বাংলা। একটু একটু ডান দিকে নেন আপনি। হ্যাঁ, প্রায় 8 লাখ টাকার জিনিস পাওয়া গেছে। ওকে, হ্যাঁ, এটা 1976 সালের কথা, 1981 সালের কথা, আজ থেকে 46 বছর আগে। জি, তো ওখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো আপনি দেখবেন। এখানে দেখেন, একটু ভালো করে যদি দেখতে পারেন, জি, এখানে বলা আছে যে 503 ভরি সোনার অলংকার আর 4054 ভরি রূপার অলংকার। এখন 500, এখানে তো 800 ভরি বলছে, তার মধ্যে 500 ভরি শুধু ওই সময়ে তার পৈতৃক উত্তরাধিকার ছিল পূর্বপুরুষের যুগ থেকে। মানে বেগম মুজিবের শাশুড়ি, তার মা, তারা তো মনে করেন যে খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। যখন বাংলাদেশের মানুষ রাস্তায় পায়খানা করে, তখন শেখ মুজিবের বাবা পেশকার ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। সেই পরিবারের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে ওখানে লেখা আছে যে তার পরিবারের, তার ছেলের, মেয়ের, জামাতার, কন্যাদের সবার সম্পদ মানে 503 ভরি ছিল 1981 সালে। গত 46 বছরে শেখ হাসিনার, শেখ হাসিনার মেয়ের, বোনের আরো কিছু অ্যাড হয়েছে না? তো শেখ হাসিনা তো আজকে বলেছেন যে এটা তো আমার লকার, আমার লকার তো তারা ভাঙতে পারে না। যদি আমার লকার ভাঙে, তা আমার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে থাকতে হবে। এই লকার তো টাকা পয়সার লকার না, এটা হচ্ছে তার ব্যক্তিগত স্বর্ণ গহনা রাখার লকার। তো এই গহনার লকার ভেঙেছে। এখন এখানে আমি আমি কালকে মনে করেছিলাম যে এটা সঠিক কিনা, আমি ধারণা ছিল না, কিন্তু পরবর্তীতে নেত্রী কিন্তু আজকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে এখানে যে আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া গহনা, আপনি দেখেন একদম ভেরি ক্লিয়ার। পত্রিকার রিপোর্ট অনুসারে এরশাদ সাহেব যখন হস্তান্তর করে 81 সালে, তখন এরশাদ না, মানে সাত্তার সাহেবের মানে সময় আর কি, যখন হস্তান্তর করে তখন তার শুধু সোনার পরিমাণে হইল 503 ভরি। এত বছর পরে 503 ভরির সাথে কি গত 44 বছরে আরো 300 ভরি যোগ হবে না? তার ছেলে সন্তান, ভাই বোন সবার, সুতরাং থাকতেই তো পারে, তারা তো ওই রকম পরিবারের মানুষ। জি। এমনিতে ধরেন আপনার যদি কোনোভাবে মানে ইনস্ট্যান্ট মনে থাকে, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি থেকে কি পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল এটাই তো, হত্যার পরে? বঙ্গবন্ধুকে হত্যার পরে ওটা সিলগালা করে রাখা হয়েছিল, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল। ওখানে 503 ভরি স্বর্ণ পাওয়া গেছিল। ওই 500 বাড়িতে? তো, হ্যাঁ, সেটাই তো আমি দেখাইলাম যে 503 ভরি। এই যে পত্রিকাটা দেখাইলাম, এই পত্রিকাটা প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে প্রধানমন্ত্রী তো এক্সাইলে ছিলেন। তো এক্সাইল থেকে উনি ফেরত আসলেন 1981 সালের 17ই মে। তো 17ই মে ফেরত আসার পরে জিয়াউর রহমান মারা গেলেন 31শে মে। তখন তো সাত্তার ক্ষমতায় আসলেন। সাত্তার সাহেব ক্ষমতায় আসার পর তখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জিনিসপত্রগুলো বুঝাই দিলেন। মানে 32 নম্বরে যা পাওয়া গেছে, সেই 32 নম্বরে পাওয়া জিনিসের মধ্যে 503 ভরি স্বর্ণ ছিল তার পূর্বপুরুষের। ওকে, সেই সেই সেগুলোর কোনো বিবরণ আছে কি কি ধরনের অলংকার ছিল? হ্যাঁ, আছে আছে আছে। সেখানে যা ছিল সেটা ছিল যে
503 ভরি সোনার অলংকার, তারপরে 4054 ভরি রূপার অলংকার, 1,58,000 টাকা, 1,58,239 টাকা, 9,000 ভারতীয় রুপি, বেশ কিছু পাউন্ড ও ডলার। পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর জাতীয় সংসদে বিষয়টি নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে। তারপরে হলো এই যে এখানে বলা আছে সোনার আংটি 31টি, সোনার মাকড়ি 6টি, চেন 3টি, টাইফিন 1টি, পাথর সেটিং ইয়ারিং 1টি, অক্ষর 60টি, মনোগ্রাম 1টি, সেটিং হার 1টি, বাংলাদেশের ম্যাপ 1টি, টপ 60টি, বড় আংটি 2টি, চুর 3 পিস, ইয়ারিং 1 পিস, আংটি 3টি, তাবিজ লকেট 2টি, পাথর সহ বড় আংটি 1টি, মনোগ্রাম 2টি, পাথর সেটিং ব্রেসলেট 1টি, তামার তাবিজ সহ চেইন 1টি, নৌকার মনোগ্রাম 1টি, তারাবাঁকা পাথর সহ 1টি, উপরে বর্ণিত সবকিছুই সোনার। হীরার নাকফুল 1টি, হীরার টপ 2টি, প্লাটিনামের হীরার ইয়ারিং ও বিভিন্ন প্রকারের 19 তোলা রূপার জিনিস। এটা কিন্তু পত্রিকার একটা রিপোর্ট, এই 30 অক্টোবর 1981 সালে যখন এটা ফেরত দেওয়া হয়। তার মানে হচ্ছে এই 500 ভরি সোনার কিন্তু ওই পাকিস্তান আমল ব্রিটিশ পিরিয়ড থেকে বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকার, তারা এগুলো ব্যবহার করেন। জানি না আপনি আমাকে ওই হিসাবটুকু বলতে পারবেন কিনা যে এর মধ্যে ধরেন শেখ জামাল এবং শেখ কামালের বিয়ের গয়না হিসেবে কতটুকু ছিল? এই রিপোর্টটাতে এখানে বলছে যে এখানে ছেলে মেয়ে, মেয়ের জামাতা এবং ছেলের বউদের গহনা আছে, কিন্তু কোনটা যে কার কত এটা কিন্তু এখানে বলা নাই। তো সুতরাং আমার কাছে যেটুক রিপোর্ট ছিল, যেটুক আমি জানি সেটুক আমি বললাম, কিন্তু ভবিষ্যতে আমরা আরো ডিটেলস আপনাদেরকে দিতে পারবো আশা করি। আমরা এটা নিয়ে গবেষণা করব, আমরা দেখব ওই সময় কি ছিল এখন কি আছে। আর তাছাড়া আমি করছি এই কারণে যে 75-এর পরে বঙ্গবন্ধুর বাড়িতে বা বঙ্গবন্ধুকে নিয়ে তো অনেক প্রপাগান্ডা চালানো হয়েছিল যে তার দেশে দুর্ভিক্ষ চলছে, তার মধ্যে তার ছেলেদের বিয়ে হচ্ছে এত ঘটা করে। আপনি জানেন নিশ্চয়ই এই সমস্ত প্রপাগান্ডা। হ্যাঁ, এগুলা তো শোনেন, বাংলাদেশ হচ্ছে মৌলবাদের একটা উর্বর ভূমি। এই দেশ একদিকে সহজিয়ার দেশ, আরেকদিকে এখানে আরো একটা ফ্যাক্ট আছে, এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। দেখেন, ভারতবর্ষে বাংলা যে অংশটা, বাংলা এবং বিহার উড়িষ্যা, এটা নিয়ে কিন্তু একটা টেরিটরি ছিল। তখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ হওয়ার পরে প্রচুর আন্দোলন হয় যে বাংলাকে 2 ভাগ কেন করা হলো। যখন এই আন্দোলন করা হয় তখন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হয় আন্দোলনের ফলে, তখন ব্রিটিশরা খেপে যায়। খেপে যায় কি করলো, এই ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে, মানে কলকাতা থেকে 1911 সালে বা 12 সালে এটাকে নিয়ে যায় দিল্লি। কলকাতাতে আর রাজধানী ফিরে আসে নাই। অর্থাৎ বঙ্গভঙ্গের প্রতিবাদী, যদিও মানে বঙ্গভঙ্গকে রদ করা হয়েছিল, কিন্তু রাজধানীটা স্থানান্তর করে নিয়ে গেছিল দিল্লিতে। তখন এই বাংলায় মুসলমান হিন্দুর মধ্যে কিন্তু মানে নানান রকমের প্রবলেম ছিল। হিন্দুদের মধ্যে যেমন জাতপাতের ঝামেলা ছিল, মুসলমানদের মধ্যে কট্টরপন্থা চরমভাবে ছিল। এই দুইবিধ কারণে কলকাতা রায়ট হয়েছে, নোয়াখালীতে রায়ট হয়েছে, ঢাকায় রায়ট হয়েছে, মানে পাকিস্তানে রায়ট হয়েছে। তখন এই বাংলার এই অংশটাতে মৌলবাদীর গোষ্ঠীর সমাহার নানানভাবে প্রকট হয়ে ওঠে, যার কারণে শুধু মুসলমান না, মৌলবাদী গোষ্ঠীটাও এখানে কিন্তু খুব শক্তভাবে ছিল। যার ফলে 1971 সালে দেশের জন্য স্বাধীনতা নির্ধারণী যে ভোট ছিল, সেই ভোটও কিন্তু পাকিস্তানের মুসলিম পন্থীরা 30 ভাগ ভোট পেয়েছিল। আপনি খেয়াল করে দেখেন, 30 ভাগ কিন্তু কম ভোট না। এরপরে আপনি যদি দেখেন খেয়াল করি, রাস্তাঘাটে মোল্লারা, ওই যে সানাসুর বিক্রেতা যারা হইতো, মনে করেন যে যদি মোল্লা না হইতো তাহলে তারা সানাসুর বিক্রি করতো। এই সানাসুর বিক্রেতারা পৃথিবীর 100 বা 500 ইউনিভার্সিটির মধ্যেও পড়ে না আজাহার, ওই আজাহার মাদ্রাসার থেকে পড়ে আইসা আজাহারই লেখে। এই পীর সাহেবেরা যখন ওয়াজ করে
তখন দেখবেন লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, বলে যে ঠিক কইলাম কিনা, সুবহানাল্লাহ। যেটার মধ্যে সুবহানাল্লাহ যায় এটা তো সুবহানাল্লাহ কয়, যেটার মধ্যে নাউজুবিল্লাহ যাওয়ার কথা ওখানেও সুবহানাল্লাহ কয়া বয়া তাই চিল্লায়। তো এই উর্বর ভূমির এই যে মৌলবাদী গোষ্ঠী, এই মৌলবাদী গোষ্ঠী সবসময় কিন্তু বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার বিপক্ষে ছিল। তখন 1930-এর দশকে আমাদের দেশের প্রগতিশীল মানুষেরা একটা সংগঠন করেছিল, যাদের একটা পত্রিকা ছিল, পত্রিকাটার নাম ছিল শিখা। ওই শিখা পত্রিকা নজরুলও সম্পাদনা করতেন। ওটার মধ্যে লেখা থাকতো বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা। এই বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা আন্দোলনের ধারক এবং বাহক যারা ছিলেন, দেশ ভাগ হওয়ার পরে পরবর্তীতে তাদের কনসেপ্টটা আওয়ামী লীগের উপরে ভর করেছে, এবং আওয়ামী লীগ সেই কনসেপ্টটা থেকেই আস্তে আস্তে অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ চেয়েছিল, জাতিভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক এবং আমাদের কালচার ভিত্তিক এই দেশ। সেই দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে, কিন্তু মোল্লারা চেয়েছিল পাকিস্তানে থাকতে। ওই পাকিস্তানের অবস্থা কিরকম আছে, পাকসার জমিন সাতবাদের খবর তো আপনি জানেনই। সেই জন্য বাংলাদেশে যখন এই প্রগতিশীল মানুষের বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন, এটা যদি এক হয় এটা 1 লাখ হয়ে যাবে, কারণ তারা এটার বিরুদ্ধে কথা বলবে। অথচ ঘরে ঘরে আপনি দেখেন, কোনোদিন শুনছেন যে কোনো মৌলানারে নাস্তিকেরা ছুরি মেরা মারছে, গুলি করে মারছে? শুনবেন না। কারণ নাস্তিক বা প্রগতিশীল বা বাউল এরা কিন্তু হত্যা করে না, কিন্তু যারা মৌলবাদী তারা কিন্তু প্রগতিশীল মানুষকে, অথবা যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরকে, অথবা ধর্মে বিশ্বাস করলেও যারা প্রগতিশীল তাদেরকে নানানভাবে গুপ্ত হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধু কিন্তু খাঁটি মুসলমান ছিলেন, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের লোকেরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করলো। তো সুতরাং আপনি বুঝতে পারছেন এই প্রপাগান্ডাটা কিন্তু নতুন না। আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রগতিশীল সমাজের বিরুদ্ধে এটা সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে, এবং এটার ভিতর দিয়ে এই দেশ, এই সমাজ আমরা দায়িত্বে রাখবো, আমরা ফিরে আসব। আপনাকে মনে রাখতে হবে যে এই সব মৌলানা মৌলবীদের শিক্ষা দীক্ষার লেভেলে অনেক নিচে। আপনি দেখেন, বাংলাদেশে একজন প্রফেসর ছিলেন ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকী। তিনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন বাঙালিদের মধ্যে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসিও হয়েছিলেন, কিন্তু তিনি জীবনে কোনোদিন এই কথাটি বলেন নাই, এই জিল্লুর রহমান সিদ্দিকী অক্সফোর্ডে লেখছেন, লেখেন নাই। হারবার্ডে কেউ লিখছেন, লেখেন নাই। জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, হারবার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন, উনাকে দেখছেন কোনোদিন লিখতে হারবার্ডি? লেখেন নাই। কিন্তু এই মোল্লারা কিন্তু এই কি মদিনা থেকে পাশ করিয়ে এলে মাদানি, মক্কা থেকে পাশ করিয়ে এলে মাক্কি, তারপরে ওই কি বলে যে আজহার থেকে পাশ করিয়ে এলে আজহারি হয়ে যায়। মানে এদের হলো কি জানেন, ওরা হীনমন্যতায় ভোগে। মনে করেন আপনার উচ্চতা যদি 5 ফিট 5 ইঞ্চি হয়, মাইকের উচ্চতা যদি 6 ফিট হয়, তাহলে আপনাকে নিচে গেটিস দিতে হয় না? তো তারা সমাজের চাইতে একটু নিচু মানের, মানে ওদের উচ্চতা সমাজের চাইতে অনেক নিচে, এভারেজ উচ্চতার চাইতে নিচে, যার কারণে তারা নিচে গেটিস দিতে হয়। তে হানজালা, তারপরে মাক্কি, মাদানি, তারপরে কি জানি ওই ওই আজাহারি, এইসব লেখা তারা আত্মতৃপ্তি, আত্মপ্রসাদ পায়। এই লোকেরা, এই নিচু মানের লোকেরাই এই প্রপাগান্ডা চালায়। দেখেন এক একটা ওয়াজে গেলে প্রপাগান্ডা শুনতে শুনতে আপনার মন জ্বালাপালা হয়ে যাবে।